আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করবেন। উপসাগরীয় সমন্বয় পরিষদের বর্তমান সভাপতি কুয়েতের নেতৃত্বে ভারত এবং পরিষদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। ভুটানের রাজা দুদিনের সফরে আজ ভারতে আসছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমিত্র দত্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সুপ্রশাসনের প্রশংসা করে বলেছেন, গত 10 বছরে ভারত সম্পর্কে আন্তর্জাতিক ক্ষেত্রে ধারণার পরিবর্তন হয়েছে। পুরুষদের জুনিয়র এশিয়া হকি কাপের ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করবেন। মুম্বাইয়ের ঐতিহাসিক আজাদ ময়দানে বিকেল 5:30 রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তাঁকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। বিজেপির পরিষদীয় দল গতকাল শ্রী ফডনবিসকে সর্বসম্মতভাবে নেতা হিসেবে নির্বাচিত করেন। এরপর তিনি জোটসঙ্গী শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি প্রধান অজিত পাওয়ারের সঙ্গে রাজ্যপালের কাছে যান এবং নতুন সরকার গড়ার দাবি জানান। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর গতকাল শ্রী ফডনবিস সাংবাদিকদের জানান, শিবসেনা এবং এনসিপি ছাড়াও 2 নির্দল বিধায়ক ও রাষ্ট্রীয় সমাজপক্ষ, জনসুরাজ্য শক্তি পার্টি, যুব স্বাভিমান পক্ষের বিধায়করা তাকে সমর্থন দেবেন। এদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ আজ রাঁচিতে দুপুর 12:30 অনুষ্ঠিত হবে। রাজভবনে মোট 11 জন মন্ত্রী পদ ও মন্ত্রগুপ্তির শপথ নেবেন বলে জানা গেছে। রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার জেএমএম এর 6 জন, কংগ্রেসের 4 জন এবং আরজেডি থেকে 1 জনকে শপথ বাক্য পাঠ করাবেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই মন্ত্রিসভায় ঝাড়খণ্ডের সমস্ত অঞ্চলের প্রতিনিধিরা থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলা হবে। ওড়িশার পুরীর ব্লু ফ্ল্যাগ উপকূলে নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি গতকাল ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি বলেন, ভারতের অর্থনীতি সম্ভাবনায় পরিপূর্ণ। ভারত মহাসাগরীয় পরিবহন, জাহাজ নির্মাণ এবং বর্ষাকে ব্যবহারের মাধ্যমে সমুদ্রক্ষেত্রে সক্ষমতা তৈরিতে দেশ অগ্রণী হয়ে উঠেছে। India has always been a strong maritime nation, our fortunes, glory and identity being defined by the sea. As India's economy grows and our interest and influence expand across the globe, I am confident that the Indian Navy will continue to ensure maritime security, essential to enable our rise to a Viksit Bharat by 2047. পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে নৌসেনা দিবসটি 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ নৌ অভিযানকে স্মরণ করে অনুষ্ঠিত হয়। এতে 15টির বেশি রণতরী, সাবমেরিন এবং 40টির বেশি বিমান, মেরিন কমান্ডো এবং ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী বলেছেন, সরকার কৃষকদের সঙ্গে কথা বলতে প্রস্তুত এবং তাদের জন্য আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দেশের কৃষকরা অন্যের যোগানদাতা, তাদের যে কোনো সমস্যা সরকারের কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কৃষকদের উচিত তাদের সমস্যাগুলি সঠিকভাবে তুলে ধরা, সেক্ষেত্রে সরকারের পক্ষে সুবিধা হবে এই সমস্যাগুলির সমাধান খুঁজে পেতে। সরকার জানিয়েছে, গত 5 বছরে দেশের 60টি জেলাকে বাম চরমপন্থার হুমকি থেকে মুক্ত করা হয়েছে। রাজ্যসভায় গতকাল এক লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, বাম চরমপন্থা মোকাবিলায় জাতীয় নীতি এবং কর্মপরিকল্পনার দৃঢ় বাস্তবায়ন হওয়ার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। উপসাগরীয় সমন্বয় পরিষদের বর্তমান সভাপতি কুয়েতের নেতৃত্বে ভারত এবং এই পরিষদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়া গতকাল দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। শ্রী মোদী কুয়েতে বসবাসরত 10 লক্ষ শক্তিশালী ভারতীয় সম্প্রদায়
সম্প্রদায়ের খেয়াল রাখার জন্য কুয়েত প্রশাসনকে ধন্যবাদ জানান। দুই নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন এবং এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত স্বাভাবিক করার ওপর গুরুত্ব দিয়েছেন। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, তথ্য প্রযুক্তি এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে কুয়েতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত এবং 2035 সালের মধ্যে নতুন কুয়েতের দৃষ্টিভঙ্গি দুটি দেশকে উচ্চাকাঙ্ক্ষী করে তুলেছে। কুয়েতে ভারতীয় সম্প্রদায় দুদেশের মধ্যে একটি সেতুবন্ধ গড়ে তুলেছেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানী জেতসুন পেমা ওয়াংচুক দুদিনের ভারত সফরে আজ আসছেন। সফরকালে ভুটানের রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভুটানের রাজার সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন। নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবার সময় শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গণহত্যা এবং হিন্দুসহ সংখ্যালঘুদের রক্ষায় ব্যর্থতার অভিযোগ তোলেন। সরকার বিরোধী বিক্ষোভের মুখে আগস্টে দেশ ছাড়ার পর শেখ হাসিনার এটিই প্রথম সর্বসমক্ষে ভাষণ। তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকেই রেহাই দেওয়া হয়। 11টি গির্জা ভেঙে ফেলা হয়েছে, মন্দির ও বৌদ্ধ মন্দিরও নষ্ট করা হয়েছে। হিন্দুরা প্রতিবাদ করলে ইসকন নেতাকে গ্রেফতার করা হয়। জনগণের আর ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই, এমন এক পরিস্থিতির উদ্ভূত হয়েছে যেখানে তিনি পদত্যাগেরও সময় পাননি। জুলাই ও আগস্টে সরকার বিরোধী বিক্ষোভের পর বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন। এদিকে বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি এবং সেদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ দেশের নানা রাজ্যে প্রতিবাদ বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমিত্র দত্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সুপ্রশাসনের প্রশংসা করে বলেছেন, গত 10 বছরে ভারত সম্পর্কে আন্তর্জাতিক ক্ষেত্রে ধারণার পরিবর্তন হয়েছে। বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে ভারত ক্রমশ আত্মপ্রকাশ করছে। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎ দেওয়ার সময় অধ্যাপক দত্ত বলেন, মোদী সরকারের প্রগতি ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি তার একটি প্রকাশনায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক দেখিয়েছেন কিভাবে ভারতে বিভিন্ন পরিকাঠামোর প্রকল্পগুলি প্রগতি ব্যবস্থাপনায় যথাযথ সময়ে বাস্তবায়িত হচ্ছে। এই প্রসঙ্গে তিনি আসামের ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণের কথা উল্লেখ করেন। এই সেতু নির্মাণের পরিকল্পনা অনেক আগে নেওয়া হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রগতি ব্যবস্থাপনার কারণেই দীর্ঘদিন পর প্রকল্পটি রূপায়িত হয়। নরেন্দ্র মোদী 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর প্রযুক্তির মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি সংক্রান্ত স্বাগত কর্মসূচির সূচনা করেন। ওই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে যে ক্ষয়ক্ষতি হয় তার থেকে বেরিয়ে এসে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করা সম্ভব হয়েছে। অধ্যাপক দত্ত বলেন, ভারতের স্বাধীনতার 100তম বর্ষ 2047 সালে উন্নত রাষ্ট্র গড়ে তোলার এক অভূতপূর্ব উদ্যোগ শুরু হয়েছে। সৌদি আরবের রিয়াদে রাষ্ট্রসংঘের মরুকরণ সমস্যার প্রতিরোধে আয়োজিত সম্মেলন COP60 আরব সমন্বয়কারী গোষ্ঠী ACG 1000 কোটি মার্কিন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকার করেছে। 2030 সালের মধ্যে জমির উর্বরতা হ্রাস এবং খরার মতো সমস্যার প্রতিরোধে এই অর্থ ব্যয় করা হবে। মূলত পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং সাহেল অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্যার সমাধানে এবং জমির উর্বরতা ফিরিয়ে আনার জন্য এই অর্থ ব্যয় করা হবে। ইসলামিক ডেভেলপমেন্ট গোষ্ঠীর চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ আল জাসের জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে গোষ্ঠীগুলি সবথেকে বেশি সমস্যার সম্মুখীন তাদের জীবিকা রক্ষার জন্য বাস্তুতন্ত্রকে সংরক্ষিত করা হবে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলের সামরিক শাসন জারি এবং তার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসার প্রেক্ষিতে এক উল্লেখযোগ্য ঘটনা প্রবাহে দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভার সকল সদস্যই পদত্যাগ করার প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী হান ডাকসুর পৌরোহিত্যে মন্ত্রিসভার এক বৈঠকের পর এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ওমানের মাস্কাটে পুরুষদের জুনিয়র হকি এশিয়া কাপের ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করেছে। 2004, 2008, 2025 এবং 2023-এর পর এটি ভারতের পঞ্চম জুনিয়র এশিয়া কাপ জয়। ভারতের অরিজিৎ সিং হুন্ডাল 4টি এবং দিলরাজ সিং 1টি করে গোল করেছেন। পাকিস্তানের সুফিয়ান খান 2টি এবং হান্নান শহীদ 1টি গোল করেছেন। খেলার শুরুতে পাকিস্তান সুবিধাজনক অবস্থায় থাকলেও ভারত শীঘ্রই ম্যাচের নিয়ন্ত্রক হয়ে ওঠে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। উপসাগরীয় সমন্বয় পরিষদের বর্তমান সভাপতি কুয়েতের নেতৃত্বে ভারত এবং এই পরিষদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। খবর শেষ হলো।